ওয়েলকাম টু ভূত.কম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল অ্যান্ড দিস ইজ ভূত.কম এক্সট্রা। এটার মানে হচ্ছে যে আমরা আজকে যে এপিসোডটি আপনাদেরকে শোনাবো বা যে এপিসোডটি শোনানোর চেষ্টা করছি সেটি আসলে একটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আপনারা সবাই চেয়েছিলেন যে আমরা যেন ইউটিউব এবং ফেসবুকে আমাদের শো প্রচার করি, আর সেই কারণেই আমাদের এই ফিরে আসা, এবং আশা করছি যে আজকে আপনারা সবাই যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত হবেন। আজকেও কিছু দারুণ স্টোরি শোনাবো। আমাদের কেন এই ফিরে আসা? আমরা যখন আমাদের স্বাধীন মিউজিক অ্যাপে রেগুলার শো করছি, তখন কিছু মানুষ আমাদের বারবার করে বলছিলেন যে তাদের শুনতে সমস্যা হচ্ছে, এই সে আরো অনেক কিছু। আমরা যখন শোটা শুরু করলাম, তখন তারা আবার বলতে শুরু করলেন যে, "না, এগুলো তো সব শোনা স্টোরি।" তার মানে স্বাধীন মিউজিক অ্যাপে যারা শুনছেন, তারা ঠিকঠাকই শুনতে পাচ্ছেন। যাই হোক, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আবিদ শাহরিয়ার, এবং তিনি বয়রা বাজার, খুলনা থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। লিখছেন তিনি, "আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি মোহাম্মদ আবিদ শাহরিয়ার। আমি খুলনা পাবলিক কলেজে অধ্যয়নরত ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী। কেমন আছেন জিজ্ঞেস করলাম না। ইনশাল্লাহ আপনি সবসময় ভালোর দলে থাকেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই।" তারপরে তিনি বলছেন তার ঘটনাটি, এবং তিনি বলছেন যে আ আ ছোটবেলা থেকেই আমার প্যারানরমাল বিষয়ের প্রতি তীব্র অনুরাগ। সে কারণে নানান জনের কাছ থেকে তাদের জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত ঘটনা শোনা হতো। এই ঘটনাটি আমার নানির মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার নানি যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি। কিছু, কিছু ঘটনা আমার নানির বড় বোনের কাছ থেকে শোনা। আমার নানিরা ২ বোন ৪ ভাই। বলে রাখা ভালো, আমার নানির বাপের বাড়ি সাতক্ষীরা বুধুরহাটার পাইথলি গ্রামে। ছোটবেলা থেকে শুনতাম আমার মায়ের ওপর জিনের আসর আছে। একবার আমার ছোট ভাই আলতাফ মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেল। যাওয়ার সময় মা রাগের মাথায় বললেন, "তোর রক্ত আমি কুকুর দিয়ে খাওয়াবো।" সেদিন ছিল ভর দুপুরবেলা। আমাদের বাড়ির এক ছেলে এসে বলল, "তাড়াতাড়ি সবাই চলেন, আলতাফ ভাই গাছ থেকে পড়ে গিয়েছে এবং মাথা ফাটিয়ে ফেলছে।" আমরা সবাই দ্রুত সেখানে গিয়ে দেখি একটি কুকুর আমার ভাইয়ের মাথার রক্ত চেটে খাচ্ছে। আরেকবার আমার মা খেতে গেছেন বেগুন তুলতে। তিনি বেগুন তুলে নিজের শাড়ির মধ্যে রাখছেন। তোলা শেষ হলে দেখেন সেখানে বেগুন নেই, তার পরিবর্তে কতগুলো সাপ। তিনি তাড়াতাড়ি বেগুন ফেলে চলে আসেন। এই পর্যন্ত সব ঠিক ছিল। মার যদি জিন থেকে থাকে মায়ের সাথে, তবে খারাপ কিছু করেনি। কিন্তু শেষ পরিণতি ছিল খুব কষ্টদায়ক। সময়টা ২০১০ সাল। আমার মা বৃদ্ধ, ছেলেরা সবাই বিয়ে করেছে। আমার মা বিছানায় বারান্দায় বিছানা করে ঘুমান। মাটির ঘর, বাঁশ দিয়ে জানালার গ্রিল। একদিন রাতে উনি খেয়ে-দেয়ে ঘুমোতে যাবেন। গ্রামের রাত মানে ৩টা সবার জানা। একটু রাত হলেই স্তব্ধতা। হঠাৎ তিনি দেখেন জানালার ধারে এক মহিলা। আমরা সাধারণত দেখি যে গ্রামের মহিলারা যেমন হয় ঘোমটা দেওয়া, জানালার গ্রিল ধরে সেরকমই একটি ঘোমটা দেয়া মহিলা দাঁড়িয়ে আছে। উনি ১ম এ অতটা সিরিয়াসলি নেননি বিষয়টা। উনি জিজ্ঞেস করলেন, "কে? কে?" কোনো উত্তর নেই। এবার উনি কিছুটা ভয় পেলেন এবং তৎক্ষণাৎ তার বিছানায় যেয়ে ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে উনি বিষয়টা উনার ছোট ছেলে আলতাফকে বলেন। কিন্তু কেউ বিষয়টা গুরুত্ব দেয় না। আর উনার ছেলের বউরা উনাকে বলে যে উনার ছেলের বউরা উনাকে তেমন দেখতো না কিন্তু গন্ডগোল হবে বলে উনিও চুপ করে থাকেন। কিন্তু উনি প্রায় রাতেই এই দৃশ্য দেখতে থাকেন। একবার একটু ভাবুন যে একটা মহিলা ঘোমটা দিয়ে আপনার জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, এভাবে কিছুদিন গেল। আমরা সবাই জানি গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে দূরে হয়। একদিন টয়লেটে যাবার জন্য তিনি বের হয়েছেন, এবং আগে তো একজন ছিল, এবার তিনি দেখতে পেলেন যে ঘর থেকে বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন যে বাইরে ৬-৭ জন মহিলা কলসি হাতে ঘোমটা পরে দাঁড়িয়ে আছে। উনি কিছু না বলে দ্রুত ঘরে ঢুকে পড়েন। এর কিছুদিন পর উনি রাতে ল্যাম্প জ্বালিয়ে বলেন, উনার গা হঠাৎ করে আগুন ধরে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো আগুনে শুধু উনিই পুড়ে যান, আর বাকিরা সব ঠিক ছিল। এত কিছু ঘটে যায় তার সাথে, এবং এত কিছু ঘটার ফলেই উনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত উনি ওই মহিলাদের দেখতেন। সবাই উনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। শেষ করার আগে একটা কথা বলতে চাই। ২০১৩ সালে তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগে প্রায় দেখতেন কয়েকজন হুজুর তার ঘরে প্রবেশ করছে ও তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে।
অথচ আমরা কেউ তাদের দেখতে পেতাম না। একদিন আমি আর আমার নানি নানাকে উঠোনে রেখে অন্য এক বাড়িতে যাই। বাড়ি ফিরে এসে দেখি নানা ভীত হয়ে বসে আছে। আমি পরে নানির কাছ থেকে জানতে পারি সেই রাতে আমার নানা দেখে ১২-১৩ বছরের এক বালক এক গামলা মাংস নিয়ে নানার সামনে দাঁড়িয়ে আছে। বলে রাখা ভালো, আমার নানা আগে কবিরাজ ছিলেন ও ভালো জ্যোতিষী ছিলেন। লিসেনারদের কাছে আমার একটা প্রশ্ন, মৃত্যুর আগে কি মানুষ এমন দেখে, না অমীমাংসিত রহস্য এটি? ইনশাআল্লাহ পড়ে শোনাবেন। এবং এই বলে তিনি তার স্টোরি শেষ করছেন। আমার মনে হয় যে স্টোরিটা খারাপ না, ভালোই। এবং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অলরেডি আপনারা জানাচ্ছেনও সেটা। এবং আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের পরবর্তী স্টোরিতে নিয়ে যাব। আর আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, সেই বিশ্বাস, সেই ভরসা আমার আছে। এবং সেই বিশ্বাস এবং সেই ভরসা থেকে আমি বলতে চাই যে আপনাদের সাথে প্রতিনিয়ত আমিও আছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের কমেন্ট করছেন। আমাদের দেখতে পাচ্ছি তহিদুল ইসলাম কমেন্ট করছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা বলছেন। সরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখনো চেঞ্জ করতে পারছি না, কিছুক্ষণ পরে চেঞ্জ করে দেব। অনুপ হালদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি গেমিং উইথ ইফরান। আমাদের সাথে দেখতে পাচ্ছি সনিক মেমস আছেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে সাইদ আকজার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খালেদ মাসুদ আছেন, নাজমুল আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, স্ট্রাগলার শোয়েব আমাদের সাথে আছেন, মোহাম্মদ আসিফ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও স্টিভ জীবন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাব্বির হাসান, নূর নবী আমাদের সাথে আছেন। এছাড়াও আরো অনেকেই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এইভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করছি প্রতিনিয়ত আমাদের সাথে আপনার ভালো কাটছে, ভালো কাটবে। এবং আমিও দেরি না করে আপনাদের ঘটনায় নিয়ে যেতে চাই। এবং আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করিয়েছি, আর ওয়েট করাতে চাই না। এখন সরাসরি আমরা ঘটনায় চলে যাব এবং এই ঘটনাগুলো যেগুলো আজকে শোনাবো, সেই ঘটনাগুলো যদি কেউ না শুনে থাকেন বা কারো মনে যদি এতটুকু আনন্দ দিতে পারি আমরা, তাহলে আমরা আসলে নিজেদেরকে ধন্য মনে করব। এটা আমাদের কাছে আসলে অনেক বড় একটা পাওয়া। এবং আপনারা সবসময়, আমি জানি না বিশ্বাস করবেন কিনা, আমরা সবসময় চাই আপনাদেরকে আসলে ভালো কিছু উপহার দিতে। কারণ ভালো কিছু উপহার দিলে আমাদের তো লস নেই, আমাদের বরং লাভ, রাইট? সো আমি কথা না বাড়িয়ে এখন আমাদের ঘটনায় চলে যেতে চাই এবং যে ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাবো, সেই ঘটনাগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাও আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা খুবই চেষ্টা করছি আসলে নানাভাবে আপনাদেরকে এই ঘটনাগুলো, মানে আপনাদের মতন করে আপনাদেরকে ঘটনা উপহার দিতে। কিন্তু মাঝে, মাঝে হয়ে যায় কি যে আমরা নিজেরাও সবসময় যে ভালো ঘটনা পাই এমন যেমন না, ঠিক একইভাবে আপনাদেরও যে সব ঘটনা ভালো লাগে তেমনও কিন্তু না। এটা তো আসলে মানে পারস্পরিক সমঝোতার ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যদি ঘটনা এতটুকু ভালো লেগে থাকে সেটা আমাদের জানাবেন। আমাদের একটু অনেস্ট ফিডব্যাক দিবেন, যাতে করে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, কোন ধরনের ঘটনা আমাদের প্লে করা উচিত, কোন ধরনের ঘটনা আমাদের প্লে করা উচিত না। তো আমি কথা না বাড়িয়ে এখন আসলে সরাসরি ঘটনায় চলে যাব। কিন্তু আমি কোনোভাবেই আসলে আজকে প্লে করাটা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখি কি করা যায়। সো আমাদের আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং আমি চাই এই ঘটনাটা আপনাদেরকে শোনাতে। ওকে, আমি বুঝতে পেরেছি কি করতে হবে। আমাকে জাস্ট ২ মিনিট সময় দিবেন। ইন দ্য মিন টাইম আমি একটু বলি, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আর আমাদের ফেসবুকের ঠিকানা তো আপনারা জানেনই। আমাদের সাথে যারা আছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এইখানে এসে কিন্তু আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। আপনাদের যা মনে হয়, যেরকম ধরনের ঘটনা আপনারা চান, যেটা হচ্ছে আমাদের কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন যে আপনার কেমন লাগছে আমাদের আজকের এই এপিসোডটি। আমি কথা না বাড়িয়ে এখন আমাদের ঘটনায় চলে যাব। এখন আমি আসলে প্লে করতে পারবো। অ্যান্ড দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনাটিতে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ওয়ালাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটি করে ঘটনা শোনাই এবং আপনাদের যে ঘটনাটি প্রথম আমি শোনাতে চাই সেটি এটি নয়, সেটি আরো একটি ঘটনা। সেটি আমি আমার পড়ে শোনানো একটি ঘটনা, সেটি একটু শোনাই। ওকে। Spirit, be here with me.
scared of me? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং থাকবেন, এই প্রত্যাশা সবসময়। আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। গত 31তম এপিসোডে আমার বাবাকে হারানোর এক মর্মান্তিক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করা হয়। ভূত.কমে আমার প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে দেশের বাইরে থাকায় স্টুডিওতে আসা সম্ভব না, তাই ঘটনাটা পড়ে শোনানোর অনুরোধ রইল। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা মাছ ধরা নিয়ে একটি শরীর হিম করা ঘটনা। প্রথমেই কিছু না বললেই নয়, যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটি আমাদের গ্রাম থেকে খুব বেশি দূরে হলে 2 কিলোমিটারের পথ। এই বিলটিকে নিয়ে অসংখ্য ঘটনা আমার জানা আছে, সময় পেলে লিখে পাঠাবো। এখন যে ঘটনাটা বলবো সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সময়টি ছিল বর্ষাকাল। বর্ষাকালে গ্রামের খাল বিল সব পানিতে ভরপুর হয়ে যায়। যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটির নাম চান্দামারির বিল। বর্ষাকালে আমাদের গ্রামে মাছ ধরার অনেক ধুম পড়ে যায়। ছোট থেকে বড় সাইজের যে কোনো ধরনের মাছ ধরতে কেউ দিনে বা কেউ রাতে সেখানে যায়। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আমরা রাতে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করতাম এবং মাছও অনেক বেশি পাওয়া যেত। আমাদের গ্রামের ভাষায় যে যন্ত্রটি দিয়ে মাছ ধরতাম সেটিকে ক্যাটা বলা হয়, মানে যেটা দিয়ে মাছকে আঘাত করতাম। টর্চ লাইট আর ক্যাটা দিয়ে রাত্রিবেলা মাছ ধরার মজাটাই অন্যরকম। যাদের মাছ ধরার নেশা আছে শুধু তারাই বোঝে বিলটি ছিল অনেক বড়, প্রায় 4-5 কিলোমিটার ধরে একটা বিল। রাতের বেলা সেই বিলে অনেক লোকই যেত মাছ ধরার জন্য। যেই দিনের ঘটনা ঘটে যায় সেদিন ছিল অনেক বৃষ্টি। সেদিন সন্ধ্যা 7টার সময় বৃষ্টি একটু কম হয়, তো আমরা সবাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ সবাই আবার মাছ ধরতে নেমে পড়লে তেমন একটা মাছ পাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, সবাই সবার মাছ ধরার ক্যাটা, টর্চ লাইট এবং ব্যাগ নিয়ে চলে যাই বিলের উদ্দেশ্যে। তো যাবার পথে আবার হালকা একটু বৃষ্টি শুরু হয়, কিছুক্ষণ পর আবার থেমে যায়। এভাবে আসে যায়, আবার আসে যায়। এমন করতে করতে সবার শরীর প্রায় আধা ভেজা হয়ে যায়। আমাদের ভেতর হঠাৎ একজন বলে ওঠে, চলো আজ মাছ ধরা হবে না, এত বৃষ্টিতে কেমন করে মাছ ধরবো, বাসায় ফিরে যাই। তো আমি আবার বললাম, এতটা পথ যখন এসেই গেছি একটু অপেক্ষা করে দেখি না, যদি বৃষ্টি থেমে যায়। সবাই বলল ঠিক আছে, দেখি কি হয়। আমরা তখন বিলের ভেতর পরিত্যক্ত একটা শেড বা ঘরের ছাউয়ের নিচে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, একেবারে নেই বললেই চলে। আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থানে। যাবার পথে আমরা সবাই লক্ষ্য করলাম ঠিক বিলের মাঝে 3টা লাইট দেখা যায়। তো আমরা সেই লাইটের সোজা বরাবর হাঁটা দিলাম। ভাবলাম ওই দিকে কিছু লাইট দেখা যাচ্ছে, সবাই পাশাপাশি থাকলে ভালো হয়, কেননা বিলটা নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তাই আর কি। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু যাবার পর দেখি লাইটগুলো নেই ওখানে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি, লাইটগুলো গেল কই? আমরা তো এখানেই দেখলাম, হঠাৎ লাইট 3টি অদৃশ্য হয়ে গেল কেমন করে? পরে বেশি কিছু চিন্তা না করে ভাবলাম হয়তো আমরা আস্তে আস্তে ওরা লাইট বন্ধ করে বাসায় চলে গেছে। বৃষ্টির কারণে বিলের ভেতর আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। কেউ না থাকায় পরিবেশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। আশেপাশে কেউ নেই, কারো টর্চও দেখা যায় না। অনেক দূরে শুধু পাশাপাশি 2টো আলো দেখা যায়। তখন আমি ভাবলাম সবাই মনে হয় আসা শুরু করেছে সবেমাত্র।
তখন বৃষ্টি একেবারেই ছিল না। আমরা যার যার মতো মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়লাম। বেশি লোকজন না থাকায় মাছও অনেক বেশি পাচ্ছিলাম। কিছুক্ষণের ভেতর সবাই অনেক মাছ পেলাম। তারপর সবাই একসাথে হলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটছি আর মাছ ধরছি। হঠাৎ সবাই দেখি যে একটা জমিতে অনেক মাছ, যা ধারণার বাইরে। সবাই অবাক, এত কম পানিতে অত মাছ কিভাবে সম্ভব? পরে ভাবলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে সব মাছ উঠে পড়েছে। অত কিছু চিন্তা না করে সবাই সবার মতো মাছ ধরতে ব্যস্ত। কিছুক্ষণ পর আমি সামনে দেখি বিশাল একটা বড় মাগুর মাছ। কমপক্ষে মাছটার ওজন ৬-৭ কেজি হবে, যা অসম্ভব। অত কম পানিতে অত বড় মাছ আসার কথাই না। পরে আমরা আবার ভালো মতো দেখলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে উঠে এসেছে। তারপর মাছটাকে ধরার জন্য আমি অনেকক্ষণ মাছটার পেছনে পেছনে ছুটি, কিন্তু কোনোভাবেই মাছটাকে আঘাত করার সুযোগ পাচ্ছিলাম না। বড় মাছের লোভ সামলাতে না পেরে আমি ছোট মাছ ধরা ছেড়ে দিয়ে চুপি চুপি মাছটার পেছনে পেছনে ছুটতে থাকি, কেননা ওরা সবাই দেখে ফেললে আমার আগে ধরে নেবে। আমি যতবারই মাছটাকে আঘাত করার জন্য মাছটার কাছে যাই, ঠিক ততবারই মাছটা অনেক দূরে চলে যায়। এমন করতে করতে প্রায় 15-20 মিনিট অতিক্রম হয়ে যায়। তারপরও মাছটাকে একবারও আঘাত করতে পারলাম না। এক সময় আমি বিরক্ত হয়ে যাই। তখনও আমার একটুও মনে হয়নি যে এটা কোনো সাধারণ মাছ না, এটা অস্বাভাবিক কিছু। তারপর আমি সবাইকে ডাকতে বাধ্য হই। সবাইকে বলি এই মাছটাকে আমি অনেক সময় ধরে মারার চেষ্টা করছি, কিন্তু আমি একা পারছি না। এত বড় মাছকে একা ধরা সম্ভব না। সবাই মাছটাকে ঘিরে সামনে যাবে এবং যে পাবে সেই মারবে। সবাই একমত হয়ে মাছটার চারপাশে ঘিরে দাঁড়ায়। এমন কিছুক্ষণ সবাই চেষ্টা করার পর একজন হঠাৎ আঘাত করে বসে। আমরা সবাই দেখলাম যে মাছটার গায়ে লেগে গেছে ক্যাটাটা। ওরা সবাই বলল, জলদি আয়, এত বড় মাছ একা আটকাতে পারছি না। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওদের কাছে। ও বলল, সবাই জলদি আয়, এত বড় মাছ আটকাতে পারছি না একা। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওর কাছে। তখনও ক্যাটাটা পানির নিচে মাটির সাথে শরীরের সবটুকু শক্তি দিয়ে চেপে ধরে আছে। আমরা সবাই যাবার পর দেখলাম মাছটা ক্যাটার নিচে অনেক জোরে জোরে লাফাচ্ছে বা নাড়াচাড়া করছে। এবার আমি যখন মাছটা হাত দিয়ে ধরতে গেলাম, তখন দেখি মাছটা নেই। যখন আমি সবাইকে বললাম, কিরে মাছটা কই গেল, ক্যাটার নিচেই তো ছিল, সবাই অবাক হয়ে গেলাম। পরে সবাই একটা জিনিস লক্ষ্য করি, ওই জায়গাটা পুরো কাঁচা রক্ত দিয়ে লাল হয়ে গেছে, কিন্তু মাছটা গেল কোথায়? এত কম পানিতে মাছটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল। অত তাড়াতাড়ি মাছটা ওই জায়গা থেকে যদি এদিক যায় বা সেদিক যায়, তাহলে সবার চোখে পড়ার কথা, কেননা এত কম পানি ছিল যে মাছটার পিঠ একটু পানির উপরে ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা সবাই হতভম্ব। এটা কি হলো? মাছটা গেল কোথায়? তখনও কেউ একবারের জন্য ভাবি নাই যে এটা অস্বাভাবিক কিছু। সবাই আবার মাছটাকে ওই জমিটার ভেতর তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু পাই না। তারপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, মাছের বাজারে গেলে যেমন কাঁচা মাছ একটা গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন একটা তীব্র গন্ধ, এবং সেই গন্ধে চারপাশটা ভরে গেছে। অনেকক্ষণ খোঁজার পর সবাইকে বলা শুরু করলাম, এটা কেমন ঘটনা হলো? আজকে মাছটা গেল কোথায়? আর এমন গন্ধ কিন্তু ভালো না। আমি আগেও অনেকবার শুনেছি এটা খারাপ লক্ষণ। তখন আমাদের মাঝে একজন বলে, এটা সত্যিই মাছ ছিল নাকি অন্য কিছু? আমি শুনেছি যে বড় মাছ খারাপ কিছু হতে পারে। তখন আমার মাথায় এই বিষয়টা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তারপর আমরা সবাই লক্ষ্য করি যে আমাদের ব্যাগের মাছ অনেক কম হয়ে গেছে, কিন্তু আমরা এই মাছটা ধরার আগে পর্যন্ত আমাদের ব্যাগে পর্যাপ্ত মাছ ছিল। সবাই ভেবে পাচ্ছিলাম না কি হচ্ছে আমাদের সাথে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, একটু পরেই শরীর হিম করা এক ঘটনা ঘটে যায়। তখন আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে।
এখন আমরা ভাবলাম যে এবার সবার শরীর ভিজে যাবে, কেননা আশেপাশে কিছুই ছিল না যার নিচে গিয়ে দাঁড়াবো। বিলের ঠিক মাঝখানে বড় বড় কয়েকটা পুকুর ছিল, সেই পুকুরের পাড় দিয়ে অনেক পুরনো গাছ আছে। আমি ভাবলাম যাই, ওই পুকুর পাড়ের গাছগুলোর নিচে গিয়ে দাঁড়াই, শরীরটা একটু কম ভিজবে। তারপর সবাই দৌড়ে গিয়ে গাছের নিচে দাঁড়ালাম। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, পড়ছে তো পড়ছেই। অনেকক্ষণ কেটে যায়, বৃষ্টিতে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা পুকুরের ভেতর কয়েকটা বাচ্চা যদি একসাথে লাফালাফি করে গোসল করে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ পেলাম। সবাই ভাবলাম কেউ হয়তো পানির নিচে পানিতে পড়ে আছে বা পানিতে পড়ে গেছে। সেটা ভেবে সবাই লাইট মারতে মারতে সেদিকে গিয়ে দেখি কিছুই নেই। সবাই চিন্তা করে পাচ্ছি না কি হচ্ছে আমাদের সাথে। পরে আমরা সবাই গাছের নিচে দাঁড়াই। আমরা যে গাছটির নিচে দাঁড়িয়েছিলাম সেই গাছটি কেন যেন বারবার ঝাঁকা দিচ্ছিল, আর পাতায় আটকে থাকা পানি একসাথে পড়ে আমাদের শরীর পুরো ভিজে শেষ। আর এতক্ষণ বৃষ্টির পানির নিচে দাঁড়িয়ে ঠান্ডায় সবাই কাঁপছি। এত বড় গাছ এমনভাবে বাঁকা হয়ে যাচ্ছে কেন, বা কে ঝাঁকা দিচ্ছে, এটা খুব অস্বাভাবিক লাগলো। কেননা গাছগুলো ছিল কদম গাছ আর অনেক মোটা। এদিকে বৃষ্টি আর একদিকে আজব আজব সব ঘটনা ঘটছে আমাদের সাথে। ঠান্ডা আর ভয়ে আমাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সবাই কেমন যেন থমকে গেছি। পাশের দিকে ঝোপের ভেতর থেকে মানুষ ঘুমিয়ে নাক ডাকলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি আওয়াজ পাচ্ছিলাম সবাই। এত বড় ফাঁকা বিলের ভেতর শুধু আমরা চারজন, আর এত বৃষ্টি। তখন আমাদেরকে যে কতটা অসহায় মনে হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। এমন করতে করতে বৃষ্টি একটু কমে যায়। তখন আমি এখানে একটুও থাকা যাবে না বলে বাসায় চলে যাওয়া শুরু করি। শরীর তো ভিজেই গেছে, আর চিন্তা করে লাভ কি। তখন সবাই বাসার দিকে যাওয়া শুরু করলাম। সবার আগে আমি, আর বাকিরা আমার পেছনে পেছনে। হঠাৎ যে ফ্রেন্ডটা মাছটাকে আঘাত করেছিল সে বলে উঠল, আমার পেছনে পেছনে কে যেন হাঁটছে, এমন অনুভব করছি আমি। সবাই বললাম, তোর মনের ভুল হতে পারে, বৃষ্টির শব্দে এমনটা শুনতে পারছিস, পা চালিয়ে যা। আবার একটু থেমে যাই। আবার একটু যাবার পর আবার বলে, এবার সত্যি আমি দেখছি আমার পেছনে কালো একটা অবয়ব ছিল। আমি তাকানোর সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। আমরা ওর কথায় কান না দিয়ে ওকে বলি, তুই সবার সামনে সামনে চল। পরে ওকে সামনে নিয়ে সবাই দূরত্বে হাঁটা শুরু করি। সবাই সবার মতো দূরত্ব রেখে হাঁটছি। হাঁটতে হাঁটতে এক সময় ও পেছনে পড়ে যায়। হঠাৎ আমি লক্ষ্য করি আমরা তিনজনই শুধু হাঁটছি, ওই ফ্রেন্ডটা সামনেও নেই পেছনেও না। সবাই অবাক হয়ে উঠি, চমকে যাই, আর সবাই ওর নাম ধরে ডাকতে থাকি। ওর কোনো সাড়া না পেয়ে আমরা দৌড়ে পেছনে চলে যাই। একটু পেছনে যাবার পর যেটা দেখি সেটা হঠাৎ দেখলে কেউ মেনে নিতে পারবে না। দেখি যে ওর ঘাড়টা মাথা থেকে পুরোটাই কাদা মাটির নিচে, পা দুটি ওপরের দিকে। ওর হাতে লাইটটা জ্বালানো ছিল, তা দেখে আমরা খুব দ্রুত খুঁজে পাই ওকে। যদি আর 10 বা 15 সেকেন্ড দেরি হতো তাহলে ওকে আর বাঁচানো সম্ভব হতো না। তাড়াতাড়ি সবাই ওকে টেনে ওপরে তুলি। ওর অবস্থা তখন খুব খারাপ, দাঁড়ানোর শক্তি নেই, শুধু কেমন যেন নিঃশ্বাস নিচ্ছে, কাদা দিয়ে সারা শরীর ভেজা। আমি ওকে বললাম, কি হয়েছে, কেমন করে তুই এত পেছনে পড়লি, আর এই অবস্থা হলো কি করে? ও বলে, আমি তোদের বলেছিলাম না কি যেন আমার পেছনে হাঁটছে, তোরা তো বিশ্বাস করলি না। হাঁটতে হাঁটতে আমি একটু পেছনে পড়ে গিয়েছিলাম, আর ঠিক তখনই পেছন থেকে কে যেন এমন জোরে একটা টান দিয়ে আমাকে কাদার মাঝে চাপ দিয়ে ধরে। আমি চিৎকার দিব, এই সময়টাও পাইনি। শুধু একটা জিনিস লক্ষ্য করছি, ওই অবয়বটার পুরো শরীর কালো লোম দিয়ে ভরা ছিল। এই কথাগুলো বলতে বলতে ও অজ্ঞান হয়ে যায়। তখন যে কতটা অসহায় আর ভয় লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। ওর কথা শুনে আমাদের শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে। না জানি কখন আমাদের সাথেও কিছু ঘটে। সবাই আল্লাহর নাম নিয়ে হাতের ক্যাটা, টর্চ লাইট, ব্যাগ একজনের হাতে দিয়ে আমি আর আরেকজন অনেক কষ্ট করে ওকে ঘাড়ে উঠাই। আমাদের ভয়ে আর শীতের কারণে হাতে পায়ে শক্তি পাচ্ছিলাম না, তাই ওর ওজন অনেক বেশি মনে হচ্ছিল। সবাই আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ওকে নিয়ে খুব দ্রুত বাসায় চলে যাওয়া শুরু করি, আর ওদেরকে বলি সূরা পড়তে থাক। হাঁটছি তো হাঁটছি, পথে যেন শেষ নেই। কথায় আছে, বিপদে পথ এগোয় না। একটা সময় আমরা ওই ফ্রেন্ডটার বাসায় গিয়ে পৌঁছাই। তারপর ওর বাবা মাকে ডাকতে থাকি। অনেক বৃষ্টির কারণে রুমের ভেতর থেকে আমাদের আওয়াজ ওর বাবা মা শুনতে পাচ্ছিল না, নাকি ঘুমিয়ে পড়েছিল জানি না। তখন একজন গিয়ে দরজায় ঠক ঠক করে নক করি। তারপর সবাই বেরিয়ে আসে।
এসে এমন অবস্থা দেখে সবাই আমাদেরকে জিজ্ঞেস করে কিভাবে কি হলো। পরে আমরা সবাই সব ঘটনা খুলে বলি। তারপর ওর বাবা আমাদেরকে এমন রাগ আর বকা দেয়, শুধু মারটা বেঁচে গিয়েছিলাম। ফ্রেন্ডটার মা বলল ওরাও তো অনেক ভয় পেয়ে গেছে, ওদেরকে অযথা বকছেন কেন, আগে আমার ছেলেকে সুস্থ করেন। আমরা তখন তাড়াতাড়ি ওর বাসা থেকে ওরই কিছু কাপড় নিয়ে এসে ওর ভেজা কাপড় চেঞ্জ করে দেই। অনেক চেষ্টা করার পর ওর জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছিল না। ফজরের আজানের পর ওর জ্ঞান ফিরে আসে। সবাই একটু সান্ত্বনা পেলাম জ্ঞান ফিরে আসাতে। ঘটনা এখানেও শেষ না। তারপর ওই ফ্রেন্ডটা অস্বাভাবিক আচরণ শুরু করে, ভাত পানি কিছুই খাচ্ছিল না, শুধু বলতে থাকে আমাকে কাঁচা মাছ দাও, আমি কাঁচা মাছ খাবো। শুধু এই কথা ছাড়া আর কোনো কথাই সে বলছিল না তার মুখ দিয়ে। একবার শুধু ইশারা করে বলে যে ও একটু ওয়াশরুমে যাবে। আমরা সবাই ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই। তারপর যা দেখি তা দেখে আমার মাথা ঘুরে মাটিতে আমরা পড়ে যাই। দেখি যে সে ওয়াশরুমের মধ্যে শুধুমাত্র চারিদিকে তাজা কাঁচা রক্ত। কাঁচা রক্তে আমাদের চোখ অন্ধকার হয়ে যায়। তারপর যতবারই সে ওয়াশরুমে যায় ততবারই এই একই ঘটনা ঘটে। এটা দেখে গ্রামের সবাই হতভম্ব। পরে সবাই বলে যে ওর বড় কোনো ধরনের অসুখ হয়েছে, কবিরাজ দেখাতে হবে, তা না হলে এভাবে রক্তক্ষরণ হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। পরে দিনাজপুরের এক কবিরাজকে ফোন দিয়ে খুব দ্রুত আসতে বলা হয়। সেই কবিরাজকে আমি আগে থেকেই চিনতাম, কেননা উনি আমার দুঃসম্পর্কের ভাই ছিল। অনেক বড় মাপের কবিরাজ উনি। ওনাকে দিনাজপুরের চিরিবন্দর গ্রামের সবাই কবিরাজ আব্দুল হাই নামে চিনতেন। সন্ধ্যার একটু আগে উপস্থিত হলেন তিনি আমাদের এখানে। উনি এসেই বললেন একটা শক্তিশালী খারাপ জিন আসর করেছে। আমি মাগরিবের নামাজ শেষে বিস্তারিত জানাবো সবাইকে। তারপর আমরা ওনার নামাজের ব্যবস্থা করে দেই। উনি নামাজ শেষে বলেন ওই ছেলে আর ওকে ধরার জন্য শক্তিশালী দুইজন আর ওর বাবা মা সহ একটা খালি ঘরের মধ্যে নিয়ে যাও। পরে আমি ওর বড় ভাই আর ওর বাবা মা ও কবিরাজ সহ একটা খালি ঘরের ভেতরে যাই। তারপর কবিরাজ ওর ওপর সরিষার তেল আর পানি পড়া ছিটিয়ে ওর মাঝে জিনটাকে হাজির করে। কবিরাজ জিনটাকে জিজ্ঞেস করে কি কারণে ওর ওপরে ভর করেছিস। তখন জিনটা বলে ও আমার ছেলেকে মেরে ফেলেছে। ও যে মাছটাকে আঘাত করেছিল সেটি আমার ছোট ছেলে ছিল। ওর আঘাতে আমার ছেলে মারা গেছে, তাই আমি জীবনের বদলে জীবন চাই। ওকে কেউ বাঁচাতে পারবে না। তখন কবিরাজ রেগে গিয়ে একটা ছুরি মাটির নিচে ঢুকিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুই কোথায় থাকিস, তোর নাম কি, তোর ধর্ম কি। তখন জিনটা বলে আমার নাম সুলাইমান, আমি ও আমার পরিবার সহ আমরা সবাই ওই বিলে থাকি, আমি মুসলমান, আমরা ওই বিলের মাছ খাই। তারপর কবিরাজ বলে এখন তুই কি চাস বল। জিন বলে আমি আমার ছেলের জীবনের বদলে জীবন চাই, কেউ বাঁচাতে পারবে না ওকে। কবিরাজ আরো রেগে গিয়ে বলে তোকে বোতলবন্দি করতে চাই। তখন জিনটা বলে আমি ওকে ছেড়ে দিতে পারি, কিন্তু কয়েকটা শর্ত পালন করতে হবে। যদি আমাকে 70 কেজি কাঁচা মাছ আর একটা গরু 3টা সাদা ছাগল দিতে পারে তাহলে আমি ওকে ছেড়ে চলে যাব, আর না হলে জীবনের বদলে জীবন দিতে হবে। তারপর কবিরাজ অনেক চেষ্টার পর বোতলবন্দি করার ভয় এবং মারধর করে শুধু 70 কেজি মাছ দিবে বলে রাজি করায়। তখন জিনটা বলে রাত 1টা থেকে 3টার ভেতর ওই বিলের জমিতে আমার ছেলেকে হত্যা করা হয়, সেই জমিতে রেখে আসতে হবে, কিন্তু 3 জনের বেশি যেন সেইখানে কেউ না থাকে এবং মাছ রেখে আসার সময় পেছনে তাকানো যাবে না। এই কথা বলে জিনটা চলে যায় ওর উপর থেকে। পরের দিন রাতে জিনের দেয়া সময় ও শর্ত অনুযায়ী মাছ রেখে আসা হয়। আমি ও ওর বাবা আর ওর বড় ভাই এই কাজটি করি। তারপর কবিরাজ কিছু তাবিজ কবজ করে দেয় এবং আমাদের বাকি 3 জনকেও পরে আস্তে আস্তে সুস্থ করে। তারপর থেকে আজ পর্যন্ত আমি এবং আমার বন্ধুরা সব রাতে কোনোদিন মাছ ধরতে যাবার সাহস পাইনি। এই ছিল ঘটনা। আমি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না। এটা আমার ভূত.com-এ শেয়ার করা দ্বিতীয় ঘটনা, জানি না কতটা ভয়ের। তবে ঘটনাটা হয়তো শেয়ার না করলে সত্য একটা ঘটনা সবার কাছে না জানাই থেকে যেত। শুধু এখনো অনেকেই আছে যারা জিন বিশ্বাস করে না। তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই, আল্লাহ পাক প্রথমে জিন জাতি সৃষ্টি করেছেন এবং তারপর মানব জাতি, তাই জিনকে অবিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। রাসেল ভাই এবং ভূত.com-এর লিসনারদের ভালোবাসা অবিরাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের প্রিয় রাসেল ভাই,
আরো অনেক বছর বছর ধরে। ভূত.com দীর্ঘজীবী হোক এই কামনা করে সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ। ঘটনাটি সিলেক্টেড হয়ে একটু জানাবেন। এই ছিল ঘটনা, এবং ঘটনাটি অনেক বড়। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, বাট এই ঘটনাটি খুব অদ্ভুত একটা ঘটনা। লাস্টে মাছ রাখার যে ব্যাপারটা সেটা আমি জানি না, সেটা একটা হয়তো রিচুয়ালের পার্ট, কিন্তু এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের সাথে ঘটেছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আমি এতক্ষণ ধরে মিউট করে কথা বলছিলাম, সরি। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আপনারা স্টোরি তো শুনলেন, কিন্তু আপনাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে যেহেতু আমি লাইভ কথা বলছি, সো এই যে পেজ এবং এই যে ইউটিউব চ্যানেল, সেটি হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সুতরাং রাত 12:52 আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, অনুগ্রহ করে আমাদের যে পেজটি আছে সেখানে লাইক দিন, সেখানে কমেন্ট করুন, সেখানে ফলো দিয়ে বাটনটি প্রেস করে রাখুন, এবং ঠিক একইভাবে আমাদের যে গ্রুপটি থেকে আপনারা এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছেন সেই গ্রুপটিতে জয়েন করুন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল আমি চেষ্টা করব, আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদের সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, সো দ্যাট ইউ ক্যান গেট অল দ্য আপডেটস। আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনি সবসময় ভালোর দলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আপনি সবসময় ভালোর দলে। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকবেন, সে দোয়াই করি। আমি আনিসুর রহমান, বগুড়া জেলার সোনাতলা থানা থেকে বলছি। আমি ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এর আগে আমার একটি ঘটনা শেয়ার করার জন্য। আমি আর একটা ঘটনা পাঠাইছিলাম, কোনো ক্রমে হয়তোবা সেটা সিলেক্ট হয় নাই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। ঘটনা সিলেক্ট হোক আর না হোক, আমি ঘটনা পাঠাবই। তো আজকে আমি আরেকটা স্টোরি নিয়ে আসছি। আপনি অবগত আছেন যে আমাদের এলাকায় একটা শ্মশান আছে, এই শ্মশান কেন্দ্রিক ঘটনাটি। এই শ্মশান নিয়ে অনেক ধরনের কথাই আছে, অনেক ধরনের ঘটনাই আছে। যাই হোক, আস্তে আস্তে যে ধরনের ঘটনাগুলো আমি জানি সেগুলো আপনার এখানে পাঠানোর চেষ্টা করব। যদি এই ঘটনাটি ভালো লাগে তো তাহলে একটু শেয়ার করবেন। তো আমি ঘটনার মূল উদ্দেশ্যে চলে যাই। লিসেনারদের জেনে রাখার জন্য আমি আবার ওই শ্মশান ঘাটের যে পরিচয় সেটা বর্ণনাটা আমি আবার দিচ্ছি। বগুড়া জেলার সোনাতলা থানা থেকে 2-2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে একটি বাঙালি নদী অবস্থিত। এই নদীটির উপরে একটি স্টিলের ব্রিজ হয়েছে, যেটার প্রায় মোটামুটি অনেকটাই বড় আর কি। এ ধরনের ব্রিজ সচরাচর দেখা যায় না স্টিলের। তো এই ব্রিজটার উপর দিয়ে 2 উপজেলার সংযোগস্থল, এটা হচ্ছে গাইবান্ধার সাগারদা থানা, আর একটা হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি থানা, এই জায়গা দিয়ে যেতে হয়। এবং বিশেষ করে এলাকার লোকজন চলাচলের জন্য এই ব্রিজ এবং এই রাস্তাটাই ব্যবহার করে থাকে। তো ব্রিজের নিচের অংশটুকু নিচে হচ্ছে প্রবাহিত হচ্ছে বাঙালি নদী, যেটার কিনারা, নদীর কিনারা ব্রিজ থেকে একটু সামান্য উত্তর দিকে এই কিনারাটা, এবং যখন নদীতে পানি থাকে না ওই সময়টাতে এখানে শ্মশানের কাজ চলে। আপনার যদি বন্যার সময় পানি হয় তাহলে কিনারায় তারা কাজগুলো করে, এবং যদি পানি না থাকে তখন যে চরটা জেগে ওঠে, চরে তাদের কৃতকার্য সম্পন্ন করে।
তো এই ধরনের একটা স্টোরি আছে, আমি শুনেছি আমার এক কবিরাজ আঙ্কেলের কাছ থেকে। এটা হয়তো তার নামটা আমাকে বলতে নিষেধ করেছে, এই জন্য আমি নামটা হাইড করে যাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। কবিরাজ আঙ্কেলটার সাথে আমাদের সুসম্পর্ক অনেকদিন আগে থেকেই। উনি একটা ভালো মানের কবিরাজ এবং বিভিন্ন ধরনের কবিরাজি করে থাকে। তো আদার্স কোনো খারাপ কবিরাজি করছে কিনা, কুফরি করছে কিনা, এই ধরনের কোনো আমার জানা ছিল না। তো এর মধ্যে আমি যখন ছুটিতে ছিলাম তাকে বললাম যে আঙ্কেল, আপনি তো কবিরাজ মানুষ, অনেক ধরনের তো ঘটনা আপনার কাছে আসে, অনেক ধরনের ভৌতিক ঘটনা আপনি জানেন, একটু যদি আমাকে বলেন, আমি তাহলে এটা ভূত.com-এ শেয়ার করব। বলছে, বাবা এগুলো বলা যাবে না, এগুলো বলা ঠিক না। তখন আমি তাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি আমাকে বললো, সন্ধ্যার সময় তুমি অমুক জায়গায় দেখা করে আমি একটা তোমাকে ঘটনা বলবো নি। তো যে কথা সেই কাজ, আমি সন্ধ্যায় তার এখানে চলে গেলাম। তো যাওয়ার পরে আমরা একটা মানে জনশূন্য জায়গায় বসলাম। তো স্মোক করতে ভালোবাসি, উনি স্মোক করেন, যার কারণে দুজনে গল্প করতে করতে, স্মোক করতে করতে ঘটনাটা শুনলাম আমি। ঘটনাটি 2006 এবং 7 সালের দিকের ঘটনা। তো একটা ছেলে আসে ওনার কাছে অনেক দিন থেকে। ছেলেটার একটু বর্ণনা দিয়ে দিই। ছেলেটা লেখাপড়া করে, বাবা মার পরিবারে যারা আছে, ওনার দাদা বাবা, ওনারা একটু হালকা কবিরাজ টাইপের ছিলেন, কিন্তু অতটা বেশি না, সাধারণ যে ঝাড়ফুঁক করা কিংবা এলাকায় একটা গাছগাছালির ঔষধ এগুলো ধরনের একটা কাজ করতেন। তো ওই ছেলেটার মনে ধরেছে যে সে ভালো ধরনের ব্ল্যাক ম্যাজিকটা শিখবে, এই ধরনের কিছু শিখবে। তো এই জন্য ওই কবিরাজ আঙ্কেলের কাছে যায় বারবার। উনি বলে যে আঙ্কেল, আমি আপনার শিষ্য হতে চাই, কবিরাজ আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, আমাকে নেন। তো বলে, শিষ্য হতে চাইলে তো একটা ইয়ে আছে, তুমি কোন মানে ইয়েতে শিখতে চাও? তো তখন সে বলে, আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। সেটা শেখা ঠিক না, আর এগুলো আপনি শিখায়ও না, এগুলো খুব খারাপ জিনিস, এগুলোর অনেক ধরনের ঝামেলা হয়। না আঙ্কেল, আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আপনার শিষ্য হব। তো এটা প্রায় সে 1 মাস ওনার কাছে এভাবে ধর্ণা দেওয়ার পরে উনি মানে বাধ্য হয়ে, ওনার অবস্থা দেখে উনি বাধ্য হয়ে তাকে শিষ্য করতে চায় এবং শেখাতে চায়। কিন্তু তাকে বলে, শর্ত আছে একটা। সেই শর্তটা হলো যে তুমি যে জিনিসটা শিখতে চাও, এই জিনিসটা শিখতে হলে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অবিবাহিত বৈরাগী। হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, সেটা হচ্ছে বৈরাগীদের অবিবাহিত বৈরাগীর মেয়ের মাথা। তো এটা যদি তুমি আনতে পারো, সবকিছু লোকেশন আমি তোমাকে দেব, সবকিছুই দেব, তুমি শুধু এটা আনতে হবে, এটা আনতে পারলে তোমাকে আমি শেখাবো। তো বলে, ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি আনবো, আপনি আমাকে তাও শিষ্য করে নেন, আমি আনবো। তো ওনার ভাষ্যমতে যা, তো উনি প্রায় অনেক দিন ওনার পিছিয়ে ঘোরার পরে 1 বছর এর মধ্যে কোনো ধরনের ইয়ে পায়নি। 1 বছর পরে এ ধরনের একটা লাশের সন্ধান পাওয়া গেছে। এটা আমাদের আশেপাশে গ্রামেরই একটা লাশ। তো আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বৈরাগীদের অধিকাংশ লাশটা মাটি চাপা দেওয়া হয়। এটার আবার নিয়ম আছে, কিছু প্রসিডিওর তারা মেনটেন করে। সেটা হচ্ছে যে ধ্যান, যেরকম বসে থেকে ধ্যান করানো হয়, মানে এ ধরনের ধ্যানের মতো করে তাদেরকে মাটি দেওয়া হয়। অধিকাংশ তারা মাটি দেয়, যাদের অবস্থা একটু ভালো তারা একটু পুড়িয়ে ফেলে। তো মোটামুটি আমাদের এলাকার যতগুলো দেখছি, অনেকটাই মাটিতে পুঁতে তাদেরকে কবর দেওয়া হয়। তো এখানে বৈরাগী গোষ্ঠীর মেয়েরা মারা গেলে, বিশেষ করে অবিবাহিত মেয়েরা মারা গেলে, তাদের একটা 3 থেকে 7 দিন একটা পাহারার ব্যবস্থা করা হয়, যেন এখান থেকে মাথাটা কেউ না নিতে পারে, কারণ এটা মাথাটা অনেকটা গুরুত্বপূর্ণ। পাহারার ব্যবস্থা করা হয়।
তো বলে রাখা ভালো যে যে মাথাটার কথা বলা হচ্ছিল সেই ব্যক্তিটা মারা যেতে হবে শনিবার অথবা মঙ্গলবার। তো এই ধরনের দীর্ঘ 1 বছর পর এই ধরনের একটা লাশের সন্ধান পাওয়া যায় যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ে মারা যায়, বৈরাগী ফ্যামিলি, এবং সে শনিবারে মারা যায়। তো এইটাতে এই লাশটাকে দাফন কাফন করানো হয়েছে আমাদের ওই শ্মশানে। তো তখন তাকে বলা হলো যে অমুক জায়গায় একটা লাশ দাফন করা হয়েছে, তোমাকে এটা মঙ্গলবারে রাতের বেলা আনতে হবে। শনিবারে মারা গেছে, মঙ্গলবার রাতে তুমি আনতে হবে এটা। বলছে ঠিক আছে আনবো। বলছে হ্যাঁ, মুখ দিয়ে বললে আনবো, এটা তো হলো না, এটা কিন্তু অনেক ধরনের মানে ঝুঁকি আছে। তোমার কি কি সমস্যা হবে তুমি বিকেল বেলা আসো, আমি তোমাকে সুন্দর করে বলে দেবো কি কি থেকে বিরত থাকবে, কি কি ধরনের সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই সে বিকালে আসে, কারণ তার আজকে মনের আশা পূর্ণ হওয়ার দিন, সে ওই জিনিসটা আনতে যাবে। ছেলেটা অনেক সাহসী ছিল যদিও, তারপরেও এই জায়গাগুলোতে যত সাহসী লোক হোক অনেকটা আপসেট হয়ে যায়, অনেকটা ভীতু হয়ে যায়। যাই হোক, বিকেলবেলা আসার পরে বলছে যে কি কি প্রসিডিওরটা আছে সেগুলো বলে। তো কবিরাজ বলল যে তোমাকে মঙ্গলবার রাত 11টার পরে উলঙ্গ অবস্থায় এক নিঃশ্বাসে এক কোপে মাথাটি আনতে হবে। যদি এদিক সেদিক কোনো সমস্যা হয় তাহলে তুমি ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তো যাওয়ার সময় তুমি যখন যাবা ওই এলাকায় যখন প্রবেশ করবে, শ্মশানের আশেপাশে যখন প্রবেশ করবা, তোমাকে ভয় দেখানোর জন্য কিংবা তোমাকে মানে তোমার সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ নিয়ে অনেকেই আসবে। এটা দেখে ভয় পাওয়া যাবে না, এবং তুমি কখনো পেছন দিকে তাকাবা না, পেছনে যা কিছু হয়ে যাক না কেন। এবং মাথাটা নিয়ে আসার সময়ও ঠিক সেম কথাই হলো, তুমি পেছনে তাকাবে না। যত ধরনের বিপদ আসুক সবকিছু আমি এখান থেকে যতটুকু কন্ট্রোল করার দরকার আমি কন্ট্রোল করবো, বাট তুমি পেছনে তাকাবে না, কোনো ভয় পাবে না। ভয় পাইলে তুমি এখান থেকে জীবিত আসতে পারবে না। তো ঠিক বললো ঠিক আছে আঙ্কেল, আমি যাব, মঙ্গলবারে যাব, নিয়ে আসবো। তো দিনটি ছিল সোমবার, যেদিন তাকে বলে। মঙ্গলবার রাতের বেলা সে একাই রওনা করেছে আপনার সেই মাথাটা নিয়ে আসার জন্য। এখন একটা এলাকা আছে, নদীর পূর্ব পাশে হচ্ছে আপনার ভাঙা বাঁধ, ওই দিক থেকে নদী ভাঙন হয়। পাশে কোনো চর নাই, কুল আছে একটা। আর নদীর পশ্চিম পাশে আছে বিশাল চর, এবং হচ্ছে আপনার একটা কুল আছে, এটা হচ্ছে শক্ত কুল, এটিকে ভাঙে না, ভাঙন নাই এ পাশে। তো সচরাচর সেক্ষেত্রে মাটি দিতে হলে তখন এই পাশে লাশগুলোকে মাটি দেওয়া হয়। তো ছেলেটির বাড়ি ছিল নদীর পূর্ব পাশে, তো তাকে অবশ্যই ক্রস করে নদীর পশ্চিম পাশে আসতে হবে ব্রিজের উপর দিয়ে। তো বলা আছে যে 300 হাত দূরে থেকে সে উলঙ্গ অবস্থায় এসে এটা নিতে হবে। তো 300 হাত বলতে লাস্টার যে লোকেশনটা বলেছিল যেখানে কবর দেওয়া ছিল, সেখান থেকে 300 হাতটা আপনার কাছাকাছি, প্রায় মেইন রোডটা থেকে একটু নিচে নামলেই হয়। তো ছেলেটি সেদিন কি করলো, দূরে এসে যে জায়গা থেকে 300 হাত দূরে থেকে সে কি করলো, সে নিজে উলঙ্গিত হওয়ার পরে একটা রামদা, একটা আমাদের এলাকায় মাটি খোঁড়ার কোদাল, এগুলো নিয়ে সে রওনা করতে ধরলো। এবং সে তার বিকেলবেলায় আসেই সে তার লোকেশনের যে আমাদের কবরস্থানটা ছিল সে দেখে গিয়েছিল। সে অনুপাতে সে আস্তে আস্তে আসা শুরু করলো। যখন সে রাস্তা থেকে আপনার নদীর যে কিনারা বেয়ে আসবে, কিনারায় পা দিল, মানে শ্মশান এলাকার মধ্যে পা দিল, পুরো শ্মশান এলাকা অন্ধকার। রাত্রের বেলা তো অবশ্যই অন্ধকার, আর মনে হচ্ছে বালির একটা সাইক্লোন বইতেছে, ঘূর্ণিঝড় উঠেছে। যেহেতু চর এলাকা, ওই সময় চর পড়েছিল, তো সাইক্লোন শুরু হয়ে গেছে। সে বিভিন্নভাবে ভয় পেতে থাকলো, যেমন দেখতেছে বিশাল বিশাল দৈত্য আকারের মতো হাতি আসতেছে, বিশাল বিশাল বাঘেরা তাকে আক্রমণের মতো করতেছে। মানে সে এটা
বা এ ধরনের যে ঘূর্ণিঝড় হচ্ছে এটার মধ্যে দেখতে পাচ্ছে। তো সে মানে প্রথমে জেনে রাখছে যে এটা ভীত হলে হবে না, কারণ ভীত হলে আমি এখান থেকে ফিরতে পারবো না। তো সে ভীত হয় নাই, সে মনে সাহস নিয়ে সে রওনা করছে কাছাকাছি, মানে কবরের কাছাকাছি গেছে। এর মধ্যে অনেক ধরনের ভাবে তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তো সে কবরের পাশে যাওয়ার পরে এখন বলে রাখা ভালো যে সেদিন ছিল একটু বৃষ্টির দিন, পাহারাটা সেদিন আর ছিল না, কারণ ওখানে কোনো মানে, থাকার কোনো ঘর নাই। তো বৃষ্টির কারণে সবাই চলে গিয়েছিল। এখন বৃষ্টির কারণে যে বৃষ্টিটা মোটামুটি অনেক ভালো বৃষ্টি হচ্ছিল, নতুন কবর, বৃষ্টিটার কারণে মাটিটা একটু কবরের মাটিটা একটু সরে যাচ্ছিল। তো ওর জন্য একটু সুবিধা হয়েছিল। সে কি করলো, আপনার কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পরে সে কোদাল দিয়ে মাটিটা সরাতে থাকলো। সরাতে 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 এক পর্যায়ে সে লাশের মাথার অংশটুকু দেখতে পেল। এখন দেখতে পেল এই সময়টাতে তার সবচাইতে বেশি ভয়ানক কার্যক্রম শুরু হয়ে গেল। মাথার পাশ থেকে মাটি সরানোর পরেই হাত দেখতে পেল। তো ঘ্যাট করে এই হাতটা তার পাটা ধরে জড়িয়ে ধরছে শক্ত করে। সে অনেক চেষ্টা করে ছাড়ানোর জন্য, পারে না। এখন তার সাথে একটা যুদ্ধের মতো চলছে। সে অনেক চেষ্টা করেছে ছাড়ানোর জন্য, পারে নাই। তো এ পর্যায়ে সে কি করছে, মানে সে তার মাথাটা কাটার জন্য ইয়ে করছে, পা ধরছে ধরছে। আমি এটা, তাতে কোনো সমস্যা নেই। সে তার ভাষ্য যে আমি পা ধরছে, এটা থাক, আগে মাথাটা নিব, তারপরে পা ছাড়ার ব্যবস্থা করব। তো সে এক হাতে, তার কাছে এক হাতে বড় রামদার মতো একটা রামদা আছে। সে কি করেছে, লাশের যে মাথার চুল আছে, চুলটা ধরে এক নিঃশ্বাসে একটা কোপ দিয়েছে। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের মাথা, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং তার হাতে মাথা চলে আসছে। তো এখন চলে আসছে, এই সময়টাতে তার পাটা ছাড়তে পারতেছিল না। লাস্টে বাধ্য হয়ে তার হাতেও একটা চোট মারে চলে আসতে হয়েছে। এখন আসার সময় আরো বিভিন্ন ধরনের বিপদ তার সম্মুখীন। সে মানে অনেকটা অনেকটা ভীত হয়ে যাচ্ছিল, কিন্তু ভয় পাওয়ার সে চেষ্টাই করছিল না, কারণ তার মনে মনে আছে একটাই, যে এটা নিয়ে যেতেই হবে, আর ভয় পেলে আমি এতে বেঁচে ফিরবো না। তো অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে সে মাথাটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ আঙ্কেল বলছে যে তুমি সোজা এখানে চলে আসবা। তো কবিরাজ আঙ্কেলের বাড়িতে যখন মাথাটা নিয়ে যায়, মাথাটা নিয়ে যাওয়ার পরে এখন সে বাড়িতে উঠানে পা দেওয়ার পরে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং পরে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে ওখানে শব্দ হয়। কবিরাজ আঙ্কেলের নিজে বার হয়ে দেখেন যে সেন্সলেস হয়ে গেছে। পরে বাসায় ফিরে পানি টানি দিয়ে এখন তাকে সুস্থ করা হয়। সুস্থ করার পরে তাকে যে ধরনের প্রসিডিওরগুলো মেনটেন করা হয়, আপনার এই জাদুবিদ্যার যেগুলো সিস্টেম আছে সেগুলো তাকে শেখায়। শেখানোর পরে তাকে মোটামুটি সেও একজন এখন কবিরাজ। জানি না সে ভালো কাজের কাজ করে কিনা, এটা আমার জানা নেই। সেও এখন মোটামুটি একজন কবিরাজ হয়ে গেছেন, বিভিন্ন ধরনের জাদুবিদ্যাও সে শিখেছে। তো কবিরাজ আঙ্কেল আমাকে একটা কথা বললো সর্বশেষ, যে সেটা হচ্ছে যে ও এটার প্রতি আকৃষ্ট এই জন্যই হয়েছিল যে তার যে বড় বোন ছিল, তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল। এটার প্রতিশোধ হিসেবে সে ব্ল্যাক ম্যাজিকটা শিখতে চেয়েছিল, যার কারণে সে এতটাই ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়ে গেছিল যে সে তার ক্ষতি করবে। সে নিজে না জানলে তার ক্ষতি করতে পারবে না। যাই হোক, পরে কবিরাজ আঙ্কেল অনেক বোঝাচ্ছে তাকে যে এটা ক্ষতি একজনে করা খুব সহজ, উপকার করা খুব কঠিন। যাই হোক, সে ভুল করছে, তার জন্য আল্লাহ আছে, সে দেখবে, আল্লাহ তার বিচার করবে। তুমি কেন মানুষের একটা ক্ষতি করতে যাবে? এই জিনিসগুলো শিখায় রাখলাম, ভবিষ্যতে ভালো কাজে তুমি এগুলো ব্যবহার করবে। তো যাই হোক, পরে আর সে ছেলেটি আর তার প্রতিশোধ নেয় নাই, যার কারণে সে ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়েছিল। তো রাসেল ভাই, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে আমাদের মানে পৃথিবীতেই বলবো, আমাদের দেশে তো বটেই, পৃথিবীতে একটা মানে বিশাল একটা খারাপ একটা কাজ। এটার প্রভাবটা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে।
তার পুরো ফ্যামিলি, সে পরিবারের যদি প্রধান আয়ের উৎস তার বাবা হয়ে থাকে, সে একটা পরিবার যদি বাবা না থাকে আয়ের উৎস থেকে, তো সেই পরিবারটা কিভাবে চলবে সেটা হয়তো বা যার বাবা নেই সেই অনেকটাই ভালোভাবে বোঝে। যাই হোক, তো আমি সবার প্রতি রিকোয়েস্ট করব যে আমরা ব্ল্যাক ম্যাজিকের রিচার্জ এবং এটার করা এবং যারা ভুক্তভোগী হয়েছেন তারা যেন, আমি দোয়া করি তারা যেন আল্লাহর রহমতে দ্রুত ফিরে আসে। তো এটা রিচার্জ সংক্রান্ত কোনো ধরনের কোনো কার্যক্রমে যেন কেউ লিপ্ত না হয়। এটা সবচাইতে জঘন্যতম একটি কাজ। ধন্যবাদ রাসেল ভাই। যদি গল্পটি আমার ভালো লাগে ভূত.com-এ শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর এর পরবর্তী সপ্তাহে আমি আবার আসতেছি আপনাদের জন্য আবার একটি নতুন স্টোরি নিয়ে আসবো আমাদের এই শ্মশান কেন্দ্রিক, কারণ এখানকার অনেক 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 শ্মশানের হচ্ছে আপনার স্টোরি আছে। যদি রাসেল ভাই কখনো এখানে লাইভ এপিসোড করতে চান আমাদের এই শ্মশানে, আমি মনে করি অনেক একটা ভালো একটা ইয়ে হবে, কারণ এখানে আপনি যদি এসে যদি কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে এখানকার লোকজন আপনাকে খুব সাদরে গ্রহণ করবে, কারণ এখানে অনেক 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 স্টোরি আছে, যেটা আপনার যদি বলি যে এখানকার স্টোরি দিয়ে আপনার আগামী 30-40টা আপনার এপিসোড চলবে, মানে আরো বেশি হবে, সর্বনিম্ন বললাম, চালাতেও পারবেন এটা। তো থ্যাংক ইউ রাসেল ভাই, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলরাইট, অনেকের কাছে এই ঘটনাটি ভালো লাগেনি, যাই হোক আমি তারপরেও প্লে করলাম এবং আশা করছি আপনাদের আজকের এই এপিসোডটি, প্রথম স্টোরিটি তো অনেকেই প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা 3টা ঘটনা পড়ে শোনালাম, 3টা ঘটনা আপনাদেরকে শোনালাম, আশা করছি ভালো লাগছে আপনাদের। এবং প্রথমটিতে আমি পড়ে শুনিয়েছি এবং বাকিগুলো আপনারা শুনলেন আগের এপিসোড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আশা করছি এইভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।